আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে। কড়কড়ে রৌদ্র আর গোলগাল পূর্ণিমার চাঁদ, নদীরে পাগল করা ভাটিয়ালি, খড়ের গম্বুজ, শ্রাবণের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে। রবীন্দ্রনাথের সব জ্যোৎস্না আর রবিশঙ্করের সমস্ত আলাপ, হৃদয় স্পন্দন গাথা ঠোঁটের আঙুর, ঘাই হরিণীর মাংসের চিৎকার, মাঠের রাখাল কাশবন একদিন নষ্টদের অধিকারে যাবে। লেখক, কবি, ঔপন্যাসিক, অধ্যাপক হুমায়ুন আজাদের কবিতা সব কিছু নষ্টদের অধিকারে যাবে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। মুক্তিযুদ্ধ পরবর্তী নতুন বাংলাদেশের সংস্কৃতির হাল ধরেছিলেন যে কয়েকজন সংস্কৃতিকর্মী, তাদের মধ্যে উজ্জ্বলতম ছিলেন আল মনসুর। তার পুরো নাম আবদুল্লাহ আল মনসুর, ডাকনাম বেলাল। আজ আমাদের অতিথি বরেণ্য নাট্যকার, নির্মাতা, অভিনেতা এবং একজন বীর মুক্তিযোদ্ধা আল মনসুর। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। আপনি কেমন আছেন? যদিও আমি জানি আপনার একটু জ্বর এসছে আজকে বিকেলবেলা। না, আমি আছি ফার্স্ট ক্লাস। জি, থ্যাংক ইউ। তো আমি প্রথমেই আসতে চাই যে একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা আল মনসুর সম্পর্কে আমরা খুব বেশি মানে জানতে পারি না। আপনি সবসময় এই বিষয়টাকে হয়তো একটু আড়ালে রাখেন, বা মানে কেন রাখেন আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে জানতে চাই যে এটা কি কষ্ট, অভিমান, নাকি অন্য কোনো কারণ আছে? না না, এটা অভিমান হবে কেন? এটা তো খুব আনন্দের বিষয়, কিন্তু এটা এটা নিয়ে হইচই করার কোনো ব্যাপার নেই। যখন যে জিনিসটা প্রয়োজন ছিল, হয় কি যে মানুষের জীবনে প্রত্যেক সময় বয়সের এক একটা সময় এক একটা কাজ চলে আসে, জি যেটা হয়তো তার নিজের কাজ না, জি কিন্তু ওই কাজটা তাকে করতেই হবে। জি এবং মুক্তিযুদ্ধটা ছিল সেই রকম। জি আমার বয়স তখন 20 বছর, এবং ওইটা আমাকে করতেই হবে। আচ্ছা, ওই যে বলে না যে এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। সেই সেই তো সেই সময়ের গল্প কি আপনি মানে আমরা একটু জানতে পারি যে আসলে আপনি কিভাবে মুক্তিযুদ্ধের সাথে যুক্ত হলেন, বা কিভাবে মানে তখন কোথায় যুদ্ধ করেছিলেন? না, যুদ্ধটা তো শুরু হয়ে গেল। শুরু হয়ে গেল। জি যুদ্ধটা শুরু হয়ে গেল কিরকম, যে 25 তারিখ, মার্চের 25 তারিখ 71-এ, জি 25 তারিখ রাতে পাকিস্তান বাহিনী যখন মানুষ মারা শুরু করলো, জি ওরাই যুদ্ধটা শুরু করে দিল। জি হ্যাঁ, যুদ্ধটা কিন্তু আমরা শুরু করিনি। আমাদের ব্যাপারটা ছিল যে আমরা আমাদের একটা দাবি খুব জোর গলায় বলছিলাম যে আমরা 7ই মার্চের পর থেকে যে জিনিসটা হলো যে আমাদের একটা নিজস্ব পরিচয় থাকতে হবে। জি আমরা অনেকের সঙ্গে না, স্বকীয়তা থাকতে হবে। একদম সেইটা থাকতে হবে, সেইটা ছিল। কিন্তু যুদ্ধের জন্যে আমরা কোনো ছিল না মানসিকভাবে যে একটা যুদ্ধ করতে হবে, জি 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 সেরকম কিন্তু মানসিক চিন্তাটা ছিল না, অন্তত আমার আর কি। জি যে আমরা এইভাবে সংগ্রাম করব, এইভাবে আমরা প্রতিবাদ জানাবো, জোর গলায় বলবো, এবং সেটা সত্য হয়ে যাবে। আমাদের ভাষা, আমাদের হ্যাঁ। সংস্কৃতি, জাতিগত এটা সত্য জায়গা হয়ে থেকে। যাবে জি এক সময়। কিন্তু 25শে মার্চে যখন মানুষ মারা শুরু করলো, যুদ্ধটা তখন শুরু হয়ে গেল। যখন মানুষ, একটা শত্রু যখন কাউকে মারে, জি আক্রমণ করে, তখন যারা আক্রান্ত হয় তাদের প্রথম কাজ হচ্ছে প্রতিরোধ করা, প্রতিরোধ করা। এবং আমরা সেই প্রতিরোধটা করেছি। জি এবং প্রতিরোধ করতে গিয়ে আমরা অনেক অগ্রসর হয়েছি জি এক পর্যায়ে। আমার যুদ্ধ কিন্তু 25 তারিখ রাত থেকেই শুরু। আচ্ছা, তখন আপনি কোথায় ছিলেন? আমি আমি তো থাকি উত্তর শাহজাহানপুর। উত্তর শাহজাহানপুর। জি তো এটা তো রাজারবাগের একদম রাজারবাগে কাছে। তো প্রথম আক্রমণ হলো 25শে মার্চে রাতে। তো রাজারবাগের এখন যে 2 নম্বর গেটটা, ঠিক তার উল্টো দিকে জি একটা বাসা, ওইখানে আলতাফ মাহমুদ থাকতেন। জি তো ওনার স্ত্রী ঝিনু আপা, তার যে ভাই বোন, তারা প্রায় সবাই আমার বন্ধু ছিল। জি তো ওইখানে একদম নিয়মিত যাওয়া হতো। তো 25 তারিখ বিকেল থেকে আমরা শুনতে পেলাম যে কিছু একটা ডামাডোল হচ্ছে, কি ঝামেলা হতে পারে। যাই হোক, যখন রাত হলো তখন দেখি যে রাজারবাগে পুলিশদের মধ্যে একটা প্রচণ্ড উত্তেজনা, এবং পুলিশরা বেরিয়ে এলো অস্ত্র নিয়ে। যে অস্ত্রাগার লুট হয়ে গেল। অস্ত্র লুট হলো না, ওরাই অনেককে দিয়ে দিল। আচ্ছা। কিন্তু অধিকাংশই পুলিশ নিজে বের হয়ে আসলো অস্ত্র নিয়ে। জি তো ওইখানে ওই 2 নম্বর গেটের ওদিকে
একটা ছিল, ডোবার মতন ছিল, কিন্তু শুকনা ঘাস হয়ে আছে ওইখানে। জি। ওইখানে 2 পুলিশ এসে পজিশন নিল, হ্যাঁ, 2টা 303 রাইফেল এবং 1 বাক্স বুলেট নিয়ে এসেছিল তারা। আমি তাদের সঙ্গে গিয়ে আমিও লাইন ধরে শুয়ে পড়লাম অস্ত্র ছাড়াই। এবং যখন মালিবাগের ওদিক থেকে এসেরা আসলো, আর্মিরা আসলো, ওরা অগ্রসর হলো না, মালিবাগের কোনাতেই থেকে ওখান থেকে তারা গুলি শুরু করলো। জি, আমরা এই গল্পটা আবার শুনবো। আমাদের আপনি জানেন যে শরীফ উসমান বিন হাদির মরদেহ এয়ারপোর্টে এসে পৌঁছেছে। আমরা এখন আমাদের প্রতিনিধি আছেন মানে এয়ারপোর্টে এই মুহূর্তে, সাদিক। আমরা এখন সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। জি জি, সাদিক শুনতে পাচ্ছেন আমাকে? সাদিক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এদিক দিয়ে বেরোবে, এদিক দিয়ে বেরোবে। নাকি বিএপির সামনে দিয়ে গেছে? হ্যাঁ দর্শক, আমরা আবার আলোচনায় ফিরে আসছি। আমরা আবার যুক্ত হতে পারলে আপনাদেরকে নিয়ে যাব এয়ারপোর্টে। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে গল্পটা শুনছিলাম। জি। তো যখন পাকিস্তান আর্মি ওখান থেকে গুলি শুরু করলো, জি, প্রথমে তারা গুলি করলো প্রচণ্ডভাবে, মেশিনগান থেকে গুলি মারা শুরু করলো। আর তখন যে পুলিশ 2জন ছিল ওইখানে, আরও অন্যান্য বাড়ির ছাদে টাদে যেখানে যে পজিশন, সব জায়গায় পুলিশ ছিল, তো তারাও ফায়ার শুরু করলো। জি। তো আমার এই যে 303 রাইফেলের এক ট্রেনিং ছিল, আমি যখন ক্লাস 8-এ পড়ি ওই সময়, আচ্ছা। হ্যাঁ, মানে গুলি করা সহ। তা আমি রাইফেলটা সম্পর্কে জানতাম। তা আমি উত্তেজনার চোটে একজনের হাত থেকে রাইফেল নিয়ে নিলাম, হ্যাঁ, নিয়ে আমি 2টো গুলি করলাম। সে আবার সেটা নিয়ে নিল। ওই দিন থেকে আমার যুদ্ধ শুরু হয়ে গেছে। জি জি, আমরা আবার আসবো আলোচনা। আমরা আবার এয়ারপোর্টে যাচ্ছি, আমাদের প্রতিনিধি আছেন সেখানে, সাদিক। আমরা এয়ারপোর্টের সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। সাদিক, ওখানে কি অবস্থা আপনি যদি আমাদেরকে একটু বলেন। শরীফ ওসমান হাদি, যিনি খুব কম সময়ে মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন, সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আজকে নিথর দেহে সিঙ্গাপুর থেকে এখানে এসে পৌঁছেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা, একই সাথে শরীফ ওসমান হাদির যে লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তার পরিবার স্বজনের একটি গাড়ি এখান দিয়ে ঢুকেছে। একই সাথে এখানে যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে কর্মকর্তারা রয়েছেন তারা এখান থেকে বেরোচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি গাড়ি বের হচ্ছে। এই গাড়িটি আসলে প্রোটোকল দেওয়ার জন্য বেরোচ্ছে মূলত, এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাবো হয়তো শরীফ ওসমান হাদির যে লাশবাহী, বিশেষ করে ফ্রিজার যে ভ্যানটি, সেই ভ্যানটি এখান থেকে বের হবে। আপনাকে নিশ্চয় জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আর 6 দিন আগে শরীফ ওসমান হাদি, তাকে যিনি আধিপত্যবাদ বিরোধী কথা বলতেন, যিনি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক হয়ে উঠেন পরে, এবং সেই সময় তিনি কিন্তু জুলাই অভ্যুত্থানে বেশ বড় ধরনের ভূমিকা রেখেছিলেন, এবং তার বেশ কিছু অবদান এই জুলাই অভ্যুত্থানে বেশ ভালো সাড়া ফেলে। তিনি যখন আধিপত্যবাদ বিরোধী কথা বলতেন, যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, যখন বাংলাদেশে ইনসাফের পক্ষে কথা বলতেন, সেই ওসমান হাদিকে কিন্তু ফ্যাসিস্ট আমলের যারা রয়েছেন তাদের ছাত্র সংগঠনের মাধ্যমে একজন সংগঠক, আপনি নিশ্চয়ই জানেন যে ফয়সাল দাউদ, তিনি সরাসরি তার মাথায় গুলি করেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন প্রায় 6 দিন। তারপরে তাকে কিন্তু আজকে আমরা শুনতে পেরেছি গতকাল রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। গতকাল রাত 10টায় আনুষ্ঠানিকভাবে সে ঘোষণাটি দেওয়া হয়েছিল। আজকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শরীফ ওসমান হাদির পরিবার চান, যিনি আসলে নজরুল ভক্ত ছিলেন, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, তার মাজারেই যেন, তার মাজারের পাশে যেন তাকে শায়িত করা হয়, এ ধরনের একটি ইচ্ছার কথা তার পরিবার অন্তত জানিয়েছেন। তবে আমরা জানি যে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেই মসজিদের এবং আজকে কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে না, যে বিষয়টি আগে আমরা শুনেছিলাম সেটি
বাদ দেয়া হয়েছে এবং পরবর্তীতে আমরা আগামীকাল তার বেশ কয়েকটি জানাজা হবে, সেই জানাজার পরেই তাকে দাফন করা হবে। কোথায় দাফন করা হবে সেই বিষয়টি এখনো সুরা হয়নি। তবে মানুষের মণিকোঠায় জায়গা করে নেয় শরীফ ওসমান হাদী। তিনি এখানে সর্বস্তরের হৃদরোগের যে হিমঘর রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেটি তাকে সেই হিমঘর থেকে আগামীকালকে তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে। একই সাথে আপনি নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রীয়ভাবে তার জন্য একদিনের শোক ঘোষণা করা হয়েছে, যেটি আগামীকাল হবে। পতাকা অর্ধনমিত থাকবে এবং বিভিন্ন জায়গায় যে সরকারি বেসরকারি মিশনগুলো রয়েছে, দূতাবাসগুলো রয়েছে, সেখানে তার জন্য শ্রদ্ধা জানানো হবে এবং পতাকা অর্ধনমিত রাখা হবে। এখানে আপনাকে জানিয়ে রাখি যে উল্লেখযোগ্য সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশ, এপিবিএন, একই সাথে বিমান বাহিনীর একটি সরব উপস্থিতি রয়েছে এবং পুরো জায়গাটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা নিরাপত্তা চাদরে ঘিরে রেখেছেন। কিছুক্ষণ আগে বেশ কয়েকটি গাড়ি এদিক দিয়ে পার হয়েছে, তবে আমরা নিশ্চিত নয় যে এখানে শরীফ ওসমান হাদীর গাড়িটি বের হয়েছে কিনা। আমরা দেখছি সবাই এখানে দাঁড়িয়ে আছেন, আসলে যে উৎসুক জনতাও কিন্তু এখানে আছে। শরীফ ওসমান হাদী তিনি আসলে বেশ কয়েকটি ঘটনার পরে অনেকেরই খুব তার এই ঘটনাতে অনেকের কাছে হৃদয়ে খুব নাড়া দিয়েছে। সেই মানুষগুলো আজকে এখানে তাকে শেষবারের মতো দেখার জন্য এসেছেন, যদিও সেটা অনেকটা সম্ভব নয়, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে একটি লাশবাহী ফ্রিজারে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই পরবর্তীতে কি ঘটনা ঘটে নিশ্চয়ই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আপাতত এদিক থেকে আমরা শুনতে পাচ্ছি যে তাকে ভিআইপি গেট দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এদিক থেকে পুলিশের এবং অন্যান্য বাহিনীর যে নিরাপত্তা, সেই প্রহরাটি আসলে অনেকটা শিথিল করা হয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা এই ৮ নম্বর গেটের। জি দর্শক, আপনারা শুনছিলেন আমাদের এনটিভির করেসপন্ডেন্ট সাদিক রয়েছেন আমাদের সাথে। এতক্ষণ ধরে শুনছিলেন যে শরীফ ওসমান বিন হাদীর মরদেহ নিয়ে আসা হয়েছে দেশে এবং তার আনুষ্ঠানিকতা চলছে। আমরা সর্বশেষ আপডেট যেগুলো আসবে সেগুলো আপনাদের সাথে মানে শেয়ার করব এবং আপনারা থাকবেন আমাদের সঙ্গে। আজকে আমরা আবার আলোচনায় ফিরে আসছি। আমাদের সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য নাট্যকার, নির্মাতা, অভিনেতা আল মনসুর। তো আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনছিলাম, এটা বিজয়েরই মাস এবং স্বাভাবিকভাবেই কি বলবো যে আপনারা যারা রয়েছেন অগ্রজ বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, আপনাদের মধ্যে নিশ্চয়ই এই মাস কে কেন্দ্র করে নিশ্চয়ই আপনাদের মধ্যে এক ধরনের ইমোশন কাজ করে বা এক ধরনের কি বলবো যে সেই স্মৃতিকাতর হয়ে পড়েন। তো এই যে ৫৪ বছরে মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে আপনারা মুক্তিযুদ্ধ করেছিলেন যে দেশের জন্য, সেই বাংলাদেশ সেই চেতনাকে কতটা ধারণ করতে পারলো বলে আপনি মনে করেন? এটা তো কি বলবো, এটা আমি ঠিক জানি না যে এই যে ৫৪ বছর আগে যে যুদ্ধটা হলো সেই যুদ্ধটার পরে আমি বলি যে ১৬ তারিখে যখন সব স্থির হয়ে গেল, তারপরে আমার মনে আছে ওই দিন রাত্রি আমাদের পাড়ায় আরও যারা যুদ্ধে গিয়েছিল বা যুদ্ধের আগে আমরা একসঙ্গে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছিলাম, তাদের সঙ্গে আমি দাঁড়িয়ে কথা বলছিলাম, খুব উত্তেজিতভাবে বলছিলাম যে দেখো, দেশটা এখন অন্য দেশ হয়ে যাবে। এই যে ফাঁকা যেসব জায়গা আছে সেখানে তো, ওখানে তো যে যেমন আজিমপুরে ৪ তলা বিল্ডিং ছিল সরকারি অফিস, তা আমি বলছি যে ধরো ওই যে আজিমপুরের কথা ধরো, ওখানে ২০ তলা ২৫ তলা বিল্ডিং হয়ে যাবে, মানুষ ওখানে থাকবে, অনেক জায়গা মুক্ত হয়ে যাবে, সেখানে চাষাবাদ হবে, দেশের সমস্ত চেহারাটা অন্যরকম হবে দেখতে। কিন্তু সেটা হয়নি। হ্যাঁ, হয়নি। এখন কেন হয়নি তার অজস্র কারণ আছে, এত কারণ আলোচনা করতে বছর পার হয়ে যাবে। কিন্তু সেই যে স্বপ্নটা, সেই ১৬ তারিখে রাত্রে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমরা ২৫-৩০ জন মানুষ যে স্বপ্নটা দেখছিলাম না, সেই স্বপ্নটা আর সত্যি হয় না, ওটা স্বপ্নই রয়ে গেছে। আচ্ছা,
মানে আপনি নিশ্চয়ই আশাবাদী হবেন যে সামনে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই নতুন প্রজন্ম দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। এটা হয় কি যে প্রজন্মের পর প্রজন্ম আসে জি এবং একটা প্রজন্ম যখন আসে সে তার পেছনের যে পরে পেছনের যে প্রজন্ম সেই প্রজন্মের যে ইতিহাস এবং সেই প্রজন্মের যে গতি জি সেটাকে নিয়ে সে অগ্রসর হয় জি এবং নিজে কিছু গতি সঞ্চয় করে। জি কিন্তু আমাদের এখানে যে ব্যাপারটা হয়েছিল গত এই 50-54 বছরের মধ্যে, যে পেছনের গতি নিয়ে অগ্রসর হলো ঠিকই, জি কিন্তু পরের নতুন যে প্রজন্ম সে নতুন কোনো গতি সঞ্চার করলো না। হুম, তাতে করে আমরা সেই পুরনো গতির মধ্যেই থেকে গেলাম, জি 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 তীব্র হলো না গতিটা। জি কিন্তু এটা সবসময় থাকে না, জি কোনো না কোনো প্রজন্ম একসময় বিস্ফোরিত হয় জি এবং সেই বিস্ফোরণ পুরো ব্যাপারটাকে একদম নতুন করে ফেলে। জি নিশ্চয়ই আবার সেই দিন আসবে আপনাদের যেই কি বলবো যে ত্যাগ এবং যে পরিশ্রম এবং মানে আপনার দেশপ্রেম সেটা নিশ্চয়ই কোনো প্রজন্ম ধারণ করবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনি 1964 সালে মুন্সিগঞ্জের উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1966 সালে সরকারি হরগঙ্গা কলেজ থেকে এইচএসসি আপনি পাশ করেছেন। পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি স্নাতক এবং স্নাতকোত্তর করেছেন সম্ভবত বাংলায়। তো ওই সময় পাশ করার পর আপনি কোন পেশায় যুক্ত হলেন? আমি কোনো পেশায় যুক্ত হইনি কখনো। আচ্ছা। সমস্ত জীবনে শুধু একটা কাজ আমি করেছিলাম, আমি কিছুদিন টেলিভিশনে প্রযোজক হিসেবে ছিলাম, জি। কিন্তু ওইটাও একটা নেশার মতন ছিল। জি তা আমি কোনো কাজে যুক্ত হইনি, আমি সমস্ত জীবন নেশা করে গেছি আচ্ছা, এবং সেই নেশাটা হচ্ছে নাটক লেখা, শিল্পের নেশা। অভিনয় করা, পরিচালনা করা। এই যে নেশাটা, এই নেশায় আমি বুঁদ হয়ে আছি সেই ছাত্রাবস্থা থেকে। 21 বছর বয়স থেকে। যুদ্ধের পরে জি জি আমরা যখন নাটক শুরু করলাম ইউনিভার্সিটিতে, এবং আজ আজ পর্যন্ত ওই নেশায় আমি ঘোরে আছি, জি ওই মাতাল হয়ে আছি। জি আপনাকে আমরা আল মনসুর নামে ছিল, আপনার পুরো নাম আব্দুল্লাহ আল মনসুর, কিন্তু আবার ডাক নাম বেলাল। তো আল মনসুর নামটা কে রেখেছিলেন? আমি আপনি নিজেই রেখেছেন? হ্যাঁ, আমি দেখলাম যে আব্দুল্লাহ আল মনসুর, এটা হয়রান হয়ে যাবে মানুষ জি। এতখানি বলতে, জি তো তার চেয়ে ছোট করে দেই, জি সবার জন্য সুবিধা হবে, আমার জন্য বলতে সুবিধা, অন্যদেরও বলতে সুবিধা। আচ্ছা আচ্ছা। তো আপনার বাবা আজিমউদ্দিন আহমেদ ছিলেন একজন খ্যাতিমান শিক্ষাবিদ এবং অধ্যক্ষ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের, আপনি বলছেন এক জায়গায় যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের শুরু সম্ভবত আমাদের বাসা থেকেই। হ্যাঁ, তো এইটার গল্পটা যেমন শুনবো, আবার আপনার বড় ভাই অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ তো এত বড় একটি প্রতিষ্ঠান তৈরি করলেন, বইয়ের প্রতি মানুষের যে আগ্রহ তৈরিতে যে বিশাল ভূমিকা রেখে চলেছেন, মানে আপনার কি মনে হয় যে ওনার রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ মানে কোনো দায়িত্বে ওনার যাওয়া উচিত ছিল? না, তাহলে এটা হতো না। আচ্ছা বিশ্ব সাহিত্য কেন্দ্র যে কাজটা করছে সেই কাজটা হচ্ছে একটি মানুষের সমস্ত জীবনের সমস্ত স্বপ্ন, সমস্ত ভালোবাসা, সমস্ত পরিশ্রমকে একটি জায়গায় দিতে হয় এবং দিলে তখন একটি সুন্দর জিনিস হয়। জি এখন আজকে আজকে আমার বড় ভাই যদি এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের সমস্ত কিছু শক্তি না দিয়ে অন্য জায়গায়, কিছু হ্যাঁ, জি। শক্তি অন্য জায়গায় দিতেন, তাহলে বিশ্ব সাহিত্য কেন্দ্র এরকম হতো না। জি আপনি যে গল্পটা বলছিলাম যে আপনি এক জায়গায় বলছেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের শুরুটা সম্ভবত আমাদের বাসায় হয়েছিল, আমাদের বাসায়। সেই গল্পটা হ্যাঁ, আসলে বাসা কেমন থেকে কিছু মানে করে? কি, আমার বড় ভাই, মানে আমরা তো তখন ছোট ছোট, জি বই নিয়ে আসতেন। জি আমরা তখন মুন্সিগঞ্জে থাকতাম, উনি ইউনিভার্সিটিতে পড়তেন, জি আমাদের সবার জন্য যখনই আসতেন বই নিয়ে আসতেন, আচ্ছা আর আমরা সেগুলো পড়তাম। ওই যে এক দারুণ পত্রিকা ছিল, কলকাতা থেকে বের হতো, সবুজ পাতা বোধহয় নাম ওটার, আচ্ছা আমি নামটা ভুলে গেলাম, বাচ্চাদের একটা হুম হুম হুম। পত্রিকা, ম্যাগাজিন। তো ওইটার সদস্য করে দিল আমাদের, হুম হুম। আমরা ওইটা পড়তাম এবং বই নিয়ে এসে সবাইকে দিত, আমরা পড়তাম। তো আমার ভাইয়ের মধ্যে যে মানুষকে পড়ার বইয়ের বাইরে পৃথিবীতে যে পড়ার মতন অনেক জিনিস আছে এবং পৃথিবীকে দেখতে হলে যে ওই বইয়ের ভেতর দিয়ে, জি হ্যাঁ, শুধু পড়ার বইয়ের ভেতর দিয়ে পৃথিবীকে দেখা যায় না। হুম হুম, হুম। তো এই যে ব্যাপারটা তার ভেতরে ছিল, সেটাই ওই যে আমাদের বই পড়ানো, হুম,
আমার মনে হয় যে আমি দেখেছি তো সেই ছোটবেলা থেকে ভাইকে, আমার মনে হয় যে তার ওই স্বপ্নটা তখন প্রচ্ছন্নভাবে ছিল, হুম হুম হুম, কিন্তু ওই নেশাটা, বই অন্যকে পড়ানোর নেশাটা জি, আমাদের উপর দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা। এটা বলতেই হবে যে স্বাধীন বাংলাদেশের যে নাট্য আন্দোলনের অগ্রদূত আপনি, এবং ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য আপনি, কিন্তু থিয়েটারে পরে নিয়মিত হলেন না কেন? থিয়েটারে নিয়মিত হলাম না কেন, অনেকদিন পাগলের মতন কাজ করেছিলাম থিয়েটারে। তারপরে কোনো একটা ব্যক্তিগত কারণে আমি আর থিয়েটারের সঙ্গে তখন মানে ওই যে বয়স, ওই বয়সে হয় কি, ইমোশন মানুষকে ভীষণভাবে পরিচালনা করে। এখন যেমন কোনো একটা কাজ করার আগে আমার বুদ্ধি বিবেচনা সেই কাজটা আমি করব কিনা সেটা নির্ধারণ করে। জি কিন্তু তখন যে বয়সটা ছিল, যে 21-22 বছর বয়স, 23 বছর বয়স, সেই বয়সে আবেগ মানুষকে পরিচালনা করে, জি, এবং ওখানে একটা তীব্র আবেগের ব্যাপার ছিল, যেটার কারণে আমি আর ওইটাতে অগ্রসর হই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এক জায়গায় বলছেন যে তারকা হলেই শিল্পী হওয়া যায় না, মানে এই কথাটার ব্যাখ্যা কি? সেটা হচ্ছে একটা মানে প্রশ্ন, এবং মানে আমার জানার আরেকটা হচ্ছে যে আপনার কি মনে হয় না যে আমাদের এই ইন্ডাস্ট্রি, আমি যদি টেলিভিশন বলি, আমাদের ফিল্ম বলি, ইন্ডাস্ট্রি আপনার মতো এত গুণী একজন অভিনেতাকে ঠিকঠাক ব্যবহার করতে পারেননি? এটা হচ্ছে কি, এটা ঠিক ব্যবহার যে করতে পারে নাই, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে যে সময়ের সঙ্গে শিল্প, সাহিত্য, আহ, চিত্রকল্প বা চলচ্চিত্র বা টেলিভিশন বা মঞ্চ, জি আমাদের এখানে যেগুলো আছে, জি এগুলো হয় কি, সমাজের সঙ্গে, সমাজের গতিধারার সঙ্গে, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, একটি জাতি জি যেদিকে যায়, এগুলো সেদিকে যায়। এগুলো বিচ্ছিন্ন কোনো জিনিস না, এগুলো জি একত্রিত, একই জাহাজের যাত্রী। হ্যাঁ, সে জাহাজ যেদিকে যাচ্ছে, জি আমি নাটক করি বলে আমি অন্যদিকে যেতে পারবো না, আমি তো ওই জাহাজেরই যাত্রী, জি। আমি আরেক কোনায় থাকি, জি কিন্তু একই জাহাজে। একই জাহাজ। হ্যাঁ, সো আমার অন্যদিকে যাওয়ার কোনো উপায় নাই। হুম তো সেই জন্য হচ্ছে গিয়ে আমাদের এখানে আমরা যখন নাটক শুরু করলাম, সেই মঞ্চ নাটক আর আজকের মঞ্চ নাটক একরকম নাই। জি আমরা দুঃখ করি যে কেন এখন সেরকম ভালোভাবে হচ্ছে না। জি কিন্তু ওই যে ওই যে বড় বড় জাহাজটা যে চলে গেছে সামনে, আমি তো জাহাজের যাত্রী, আমি তো অন্যদিকে যেতে পারি না। জি জি বুঝতে পেরেছি। তো অনেকেই জানেন না যে আলম মনসুর একজন কাহিনীকার এবং বেদের মেয়ে জ্যোৎস্নার সংলাপ রচয়িতা আপনি। না, বেদের মেয়ের জ্যোৎস্না হচ্ছে কি, ওই ওর চিত্রনাট্য সংলাপ মোটামুটি আমি লিখেছিলাম। আচ্ছা লিখেছিলাম কেন, ওর যে পরিচালক তোজাম্মেল, জি তোজাম্মেল আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে অনেক দিন। জি তো সে ওই প্রোডাকশনে ছিল, এই আব্বাসুল্লাহ এবং মতিউর রহমান পানু, জি আনন্দ মেলা না কি যেন। তো সেইখানে সে ছিল থার্ড অ্যাসিস্ট্যান্ট। হুম 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 হুম। তো পানু ভাই ওখানে মূলত প্রধান পরিচালক ছিলেন। পানু ভাই এক পর্যায়ে বললেন যে এখন তো সব ফোক হচ্ছে, আমি ওগুলো করতে চাই না, জি হ্যাঁ, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট করুক। জি তো যে প্রথম অ্যাসিস্ট্যান্ট তার করার কথা, জি কিন্তু আমি বললাম যে না, এটা তোজাম্মেল করবে। আচ্ছা কারণ তিনজনকে আমি চিনি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হচ্ছে তোজাম্মেল, তিনজনেরই যোগ্যতা আমার মুখস্থ। হুম হুম আমি বললাম যে না, এই ছেলেটাকে দেন, এই ছেলেটা অন্য কাহিনী করে ফেলবে। আচ্ছা। অনেক আমি জোর করে, তোজাম্মেল হক বকুল। হ্যাঁ, আমি জোর করে বাধ্য করলাম তাদের ওই তোজাম্মেলকে এটার পরিচালনার দায়িত্ব দেওয়ার। জি তা আমি যখন তোজাম্মেলকে নিয়ে বসে স্ক্রিপ্ট এবং সমস্ত কিছু লিখলাম, অনেক সংলাপ, তোজাম্মেল অসম্ভব প্রতিভাবান একটা ছেলে এবং সংলাপের ব্যাপারে দুর্ধর্ষ একটা ছেলে ছিল। তো সেও প্রচুর সংলাপ ওখানে দিয়েছে। এই করে যখন স্ক্রিপ্টটা হয়ে গেল, ওই সময় আমি আমেরিকা চলে যাব আর কি। আচ্ছা তো যাওয়ার আগে আমি তখন তোজাম্মেলকে বললাম যে শোনো, এই স্ক্রিপ্ট, চিত্রনাট্য, এইসব সংলাপ টংলাপ তোমার নাম দিয়ে দিও, আমার নাম দিও না। আচ্ছা তো এই হিসেবে
ওইটা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে কাজটা করেছেন আপনি, কিন্তু আপনি মানে নাম দিয়েছেন। আমি দিয়ে দিয়েছি ওকে। আচ্ছা, তো আপনি যে বলছিলেন যে আপনি কোনো এক কারণে আপনাকে আমেরিকায় চলে যেতে হয়েছিল এবং এটা দীর্ঘ সময় পর আপনি আবার দেশেও ফিরে এসেছেন। আপনার কাছে আমার জানতে চাওয়া যে এই যে মানে আপনার যে এই যে দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে যদি আপনি বলেন, মানুষ কি মূলত একা? সেটা একটা প্রশ্ন যে মানে এটা কি অদৃষ্ট নাকি মানুষের চয়েস? না, মানুষ এটা মানে নিজে পছন্দ করে একা হয় না, কিংবা তার অদৃশ্য মানুষকে একা করে না। মানুষ নিঃসঙ্গ না। আচ্ছা, নিঃসঙ্গ না কেন? যে আমরা যে সমাজের ভেতরে থাকি, অনেক মানুষ আছে, আমার কথাই বলি এখন, যে আমি অধিকাংশ সময় ঘরের ভেতরে থাকি। জি হ্যাঁ, আমি বাইরে খুব কম যাই, মানুষের সঙ্গে খুব কম দেখা হয়। আমাকে যদি কেউ দূর থেকে দেখে তখন বলবে যে এই লোকটা নিঃসঙ্গ, একা। জি, কিন্তু না, আমি একা না। কারণ আমার চিন্তার ভেতরে সমস্ত পৃথিবীটা আছে। হুম, আমি ফোনে কথা বলি অজস্র মানুষের সঙ্গে, কানেক্টেড আছে। হ্যাঁ, আমার একটা নিজস্ব বৃহৎ জগৎ আছে। জি, হয়তো শারীরিকভাবে আমি উপস্থিত না। হুম, একটি মানুষ যদি বৈরাগ্য ধারণ করে এবং জঙ্গলে চলে যায় জি, বা পাহাড়ে চলে যায়, একা থাকে, হুম, সে কি নিঃসঙ্গ? না, না, তার সঙ্গে পাহাড় আছে, তার সঙ্গে জঙ্গল আছে, তার সঙ্গে আকাশ আছে, হুম। পাখি আছে, গাছ আছে, বাতাস আছে, বাতাসের শব্দ আছে, সে ওই পাখির জীবনটাই সুর উপভোগ আছে। করছে। সে তো নিঃসঙ্গ না তো। নিঃসঙ্গ না। তার একটা জগৎ আছে তো, বিশাল জগৎ। জি, সো একটা মানুষ যদি ইচ্ছে করে যে আমি একা হয়ে যাব, জি। সে একা হতে পারবে না, কারণ তার চতুর্দিকে বিশাল একটা জগৎ তাকে ঘেরাও করে আছে। জি। তো এই যে মানে মানে বিদেশ জীবন নিয়ে আপনার অভিজ্ঞতা কি? মানে কেন দেশে ফিরে আসলেন? কেন ওখানে থেকে গেলেন না? ওখানে থেকে গেলাম না কেন? ওখানে অনেকদিন থাকার পরে দেখলাম যে ওদের যে সমাজ ব্যবস্থা, জি, আমি তো ছিলাম আমেরিকায়, জি, তারপরে আমি এই অস্ট্রেলিয়া, ইউরোপ টিউরোপ অনেক জায়গায় গিয়ে দেখেছি সব জায়গায় এক কাহিনী। আচ্ছা, হ্যাঁ, তারা অর্থনৈতিকভাবে খুব এগিয়ে গেছে, যাওয়ার সঙ্গে তাদের সমাজ ব্যবস্থা, চিন্তা চেতনা সমস্ত কিছু অন্যভাবে এগিয়ে গেছে। কিন্তু একটি ব্যাপার হচ্ছে হুম, হুম, যে তাদের প্রচুর পরিশ্রম করতে হয় এবং একদম ঘড়ি ধরে পরিশ্রম করতে হয়। আচ্ছা, সেই জন্যে যখন শক্তি থাকে, যখন যৌবন থাকে, জি, তখন তারা করে কি প্রচুর পরিশ্রম করে, জি, এবং এই শনি রবি ছুটির দিন, জি, এই দিন দুটোকে তারা প্রচণ্ডভাবে উপভোগ করে। উপভোগ করে। কিন্তু বয়স যখন বেশি হয়ে যায়, তখন সে কিন্তু আর ওই সমাজের কেউ না। আচ্ছা, যেমন আমার পরিচিত একটা ছেলে বলতেছিল, আমি তার বাবার সম্পর্কে বলছিলাম যে তোমার বাবা তো চমৎকার মানুষ। জি। তো সেই সমস্ত কথা টথা আমার শুনে লাস্টে সে বলছে হি ইজ এ ট্র্যাশ, নিজের বাবার সম্পর্কে। জি, অত্যন্ত ধন্যবাদ। আজকের আয়োজন এখানে শেষ করতে হচ্ছে। আমাদের অনুষ্ঠান একেবারেই সময় স্বল্পতার জন্য। নিশ্চয়ই আরো কথা হবে। এনটিভিতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে ডেকে কথা বললেন। জি, নিশ্চয়ই আবার কথা হবে, আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন আপনি। আপনিও ভালো থাকেন। জি, দর্শক, আপনারা দেখছেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।